ক্যান্টিনে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। কোথা থেকে যেন দীপ্ত ভাইয়া এসে আমার গালে সজোরে থাপ্পড় মারেন। তার থাপ্পড়ে আমি তাল সামলাতে না পেরে চেয়ার থেকে পড়ে যাই। পুরো ক্যান্টিনের সবাই আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রয়েছে। লজ্জায় অপমানে আমি নিচে বসেই মাথা নিচু করে রয়েছি। আমার চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। কখনো এতটা অপমানিত হইনি আমি। দীপ্ত ভাইয়া আমাকে কেন থাপ্পড় মারলেন সেটা আমি বুঝতে পারলাম না। উনি সম্পর্কে আমার ফুফাতো ভাই হন। আমার বড় ফুপুর বড় ছেলে তিনি। আমার বাবা আর ফুপু একসাথে বাড়ি কিনেছেন। দীপ্ত ভাইয়াদের বাড়ি আমাদের বাড়ির একদম কাছে। দীপ্ত ভাইয়া আমাদের ভার্সিটিতে মাস্টার্সে পড়ছেন। খুব গম্ভীর একটা মানুষ তিনি। তুখোড় মেধাবী এই ছেলেটি, খুব বদমেজাজি। তবে সেটা শুধুই আমার ক্ষেত্রে। বাকিদের কাছে তিনি খুব নম্র ভদ্র ছেলে। এখানে এভাবে সঙের মতো বসে আছিস কেন? উঠতে মন চাচ্ছে না তোর? দীপ্ত ভাইয়ার বাজখাই গলায় কথাটুকু শুনে আমি চোখের পানিটুকু মুছে তার সামনাসামনি দাঁড়াই। সব সময় আমাকে শুধু ধমক দিয়ে কথা বলবে। আমার উপর তার কিসের এত অধিকার বোধ? আমায় তা জানতেই হবে। আপনি আমায় থাপ্পড় মেরেছেন কোন সাহসে দীপ্ত ভাইয়া? এক বুক সাহস নিয়ে দীপ্ত ভাইয়াকে কথাগুলো বললাম। আমার তার মুখের উপর কথা বলা নিষেধ। কখনো বলতে পারিনি। আজকে কোথা থেকে আমার এত সাহস আসলো আমি নিজেও জানি না। তার চোখের দিকে তাকিয়ে থাকার ক্ষমতা আমার নেই। কারণ তিনি যখন অনেক রেগে থাকেন তখন তিনি এমনভাবে তাকান যেন চোখ দিয়েই আমায় ভস্ম করে দিবেন। আর অন্য সময় শীতল দৃষ্টিতে তাকান, তখন তার দৃষ্টি দেখে সারা শরীর আমার কাঁটা দিয়ে ওঠে। তাই কখনো তার চোখে বেশিক্ষণ চোখ রাখতে পারিনি আমি। আজকে তাকিয়ে আছি আমি তার চোখে। তার চোখের রং বলে দিচ্ছে আজ সে খুব রেগে আছে। তোর সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না মৌ। তুই আমার সাথে এভাবেই কথা বলছিস? চোখ নামা। আমার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস তোকে কে দিয়েছে? যা, এক্ষুনি বাড়ি যাবি তুই। আমি যেন এর ব্যতিক্রম না দেখি। তোর সাথে হিসেব নিকেশ তো আমার বাড়ি গিয়ে হবে। আমার সাহস নিয়ে আপনার প্রশ্ন না করলেও চলবে। আর আমার উপর আপনার কিসের এত অধিকার বোধ? ফুপাতো ভাইয়ের মতো থাকবেন। একদম অধিকার ফলাতে আসবেন না। কথাটা বলতে দেরি হয়েছে, কিন্তু আমার আর এক কানে থাপ্পড় পড়তে দেরি হয়নি। এর আগে কখনো দীপ্ত ভাই আমায় থাপ্পড় মারেননি। আজ কেন বারবার থাপ্পড় মারছেন আমায় সেটাই আমি বুঝলাম না। তুই আমাকে আমার জায়গা দেখাচ্ছিস? আজ বাড়ি যা তুই। ছোট মামি আজ বাড়িতেই আছে। আম্মুর কথা বলাই আমার কলিজার পানি শুকিয়ে গেছে। আম্মু যদি জানতে পারে আমি দীপ্ত ভাইয়ের সাথে এভাবে কথা বলেছি তাহলে আমাকে আর আস্ত রাখবেন না। আমি আম্মুকে ভীষণ ভয় পাই। আমার আম্মু ভীষণ স্ট্রিক্ট একজন মানুষ। আম্মু কেন যেন দীপ্ত ভাইয়াকে অনেক ভালোবাসেন। দীপ্ত ভাইয়া যা বলবেন তাই সঠিক। আমি যদি নিজের আমার গলা কেটেও কিছু বলি তাও আম্মু আমার আগে দীপ্ত ভাইয়াকে বিশ্বাস করবেন। তাই দীপ্ত ভাইয়া কেন থাপ্পড় মারলেন সেটা জানতে চাওয়ার মতো সাহস আমার আর রইল না। এখন কিছু বললে তিনি আর আমায় আস্ত রাখবেন না। যেটুকু বুঝলাম ওনাকে আর কিছু জিজ্ঞেস করা যাবে না। তাই মাথা নিচু করে আমি ক্যান্টিন ত্যাগ করলাম। এখন আমায় বাড়িতে যেতেই হবে। দীপ্ত ভাইয়া যদি জানতে পারে আমি এখন বাড়ি যাইনি তাহলে আবার খবর করে ছাড়বেন উনি। বাড়ি যেতে যেতে আমার মাথায় একটা প্রশ্নই ঘুরপাক খেলো। আমি কি এমন করলাম যার জন্য দীপ্ত ভাইয়া আমাকে সবার সামনে থাপ্পড় মারলেন? নিশ্চয়ই বড় কিছু হয়েছে, না হলে উনি আমায় বকাবকি করলেও কখনো আমার গায়ে হাত ওঠাননি। ভার্সিটি থেকে এসে ফ্রেশ না হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ড্রয়িং রুম থেকে উচ্চস্বরে কারো আওয়াজ শোনা গেল। যতদূর বুঝলাম আমার নাম ধরেই কেউ ডাকছে, এবং কণ্ঠটাও দীপ্ত ভাইয়ার। তাহলে কি দীপ্ত ভাইয়া আম্মুকে বলে দিয়েছে? কথাগুলো ভাবতেই আমার কলিজার পানি শুকিয়ে গেল। আমি তড়িঘড়ি করে ড্রয়িং রুমে উপস্থিত হলাম। দেরি হলে এই খাটাস আবার তখন কি করে কে জানে। আমি মুখ কাচুমাচু করে ড্রয়িং রুমের এক প্রান্তে এসে দাঁড়ালাম। আমায় দেখে আম্মু তার কাছে যেতে বলল। আমি পা টিপে টিপে সিঙ্গেল সোফাটার কাছে গিয়ে ঠেস দিয়ে মাথা নিচু করে দাঁড়ালাম। সোফায় আমার ছোট বোন পুষ্পিতা বসে বসে চকলেট খাচ্ছে। আমি আর চোখে একবার দীপ্ত ভাইয়ার দিকে তাকালাম। উনি এতক্ষণ আমার দিকেই তাকিয়েছিলেন। আমি তাকানো মাত্রই দৃষ্টি সরিয়ে আম্মুর দিকে তাকিয়ে বললেন, মৌ যেহেতু চলে এসেছে তাহলে আমি কথাটা বলি। দীপ্ত ভাইয়ার কথায় আমার বুক ঢিপ ঢিপ করা শুরু করে দিল। কি বলতে চাইছেন দীপ্ত ভাইয়া?
আমার ভাবনার মাঝেই আম্মু মৃদু হেসে দীপ্ত ভাইয়াকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ বলো, তুমি কি বলতে চাইছো? মামি, মৌ যেখানে প্রাইভেট পড়ে, মানে যার কাছে পড়ে, ওই স্যার নাকি পড়ানোর চাইতে স্টুডেন্টদের সাথে ফাইজলামো করেন বেশি। তাহলে তুমিই বলো, সেখানে পড়ে ওর সময় নষ্ট করার কোনো মানে আছে কি? দীপ্ত ভাইয়ার কথায় আমি তেতে উঠলাম। উনি আমার সব ব্যাপারে নাক গলাবেন কেন? আমি যার কাছে ইচ্ছে তার কাছেই পড়বো, ওনার তাতে কি? রাগ দমন করতে না পেরে আমি বেশ জোরেই বলেই ফেললাম, স্যার ভালো করে পড়াক, না হয় না পড়াক, না হলে ফাজলামো করুক, তাতে আপনার এত মাথা ব্যথা কিসের দীপ্ত ভাইয়া? কই, পুষ্পির বেলায় তো এত খবরদারি করেন না আপনি, তাহলে আমার বেলায় কেন? কথাগুলো তো বলে ফেললাম, এখন আমার কপালে কি আছে আল্লাহই ভালো জানেন। তাকিয়ে দেখি দীপ্ত ভাইয়া আমার শীতল দৃষ্টিতে তাকিয়ে আছেন। তিনি এভাবে তাকিয়ে থাকলে আমার সারা শরীর কাঁটা দিয়ে ওঠে। উনি জানেন না ওনার এভাবে তাকানোতে আমার অস্বস্তি হয়। উনি এভাবে তাকালে আমার মনে হয় ওনার চোখ আমায় কিছু বলতে চায়, কিন্তু শেষে ধমক ছাড়া আর কিছুই বলেন না তিনি। তার চোখের এই ভাষাও তখন বিলুপ্ত হয়ে যায়। আমার ভাবনার মাঝেই আম্মুর উচ্চ আওয়াজে আমার ভাবনার সুতো কাটে। তুমি দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ মৌমিতা। কিভাবে বড়দের সাথে কথা বলতে হয় ভুলে গেছো তুমি? আম্মু যখন খুব রেগে যায় তখনই আমায় মৌমিতা বলে ডাকেন, না হলে অন্য সময় মৌ বলেই ডাকেন। তার মানে আমার এভাবে দীপ্ত ভাইয়ের সাথে কথা বলায় আম্মু খুব রেগে গেছেন। আমার মৌনতা দেখে আম্মু আবারও বলে উঠলেন, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? দীপ্তকে সরি বলো। আমার চোখে পানি চলে আসে। আসলে আমাকে কেউ কিছু বলতে না বলতেই আমি কান্না করে দিই। কারো কটু কথা আমি সহ্য করতে পারি না, সেজন্য আমার কাজিন মহল আমায় ছিচকাদুনি বলে ডাকে। আমি নিজের চোখের পানিটাকে যথাসম্ভব লুকানোর চেষ্টা করলাম। দেখাবো না এই লোকটাকে আমার চোখের পানি। অসভ্য লোক একটা। ওনার জন্যই তো আম্মু আমায় বকলো। আমি চাইছি না আম্মু আমায় আরো বকুক, তাই ভেজা গলায় দীপ্ত ভাইয়াকে উদ্দেশ্য করে বললাম, আমি সরি ভাইয়া। তারপর আমি দৌড়ে আমার রুমে চলে আসলাম। রুমে এসে জোরে কান্না করে দিলাম। অনেকক্ষণ কান্না করার পর আমার মনে হলো কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি পিছনে তাকিয়ে দেখি দীপ্ত ভাইয়া বুকে হাত গুজে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। তাকে এখন আমার রুমে দেখে রাগে আমার শরীর রিরি করে ওঠে। আপনি এখানে কেন এসেছেন? আমার কথার উত্তরে দীপ্ত ভাইয়া কিছু না বলে আমার বিছানায় আরাম করে বসলেন। এক হাত দিয়ে বিছানার সাথে ঠেস দিয়ে বসে বললেন, আসল কথাটা তো মামিকে এখনো বললামই না, তার আগে এত কান্না। যদি মামিকে এখন সেটা বলে দেই, তখন তোর কি হবে বলতো? দীপ্ত ভাইয়ার কথা শুনে আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। উনি কি আসল কথা আম্মুকে বলবেন সেটা আমার বোধগম্য হলো না। আমার ভাবনার মাঝেই উনি এমন একটা কথা বললেন যার জন্য আমার কান্না একেবারে ছোট বদ্ধ হয়ে গেল। 10 মিনিট হলো এক পায়ে ভর দিয়ে কান ধরে দাঁড়িয়ে আছি। ইচ্ছে থাকলেও পা নামাতে পারছি না। আমার সামনে বিছানায় পা ঝুলিয়ে বসে রয়েছে পুষ্পী। মুখে তার বিশ্ব জয় করা হাসি। আমায় এভাবে দেখে যেন সে খুব খুশি। ও এবার ক্লাস 9-এ পড়ে। আমার 4 বছরের ছোট হলেও আমার চাইতে দ্বিগুণ চালাক। আমার পিছনে 24 ঘন্টার সিসিটিভি ক্যামেরা সে। কখন কি হয় সব দীপ্ত ভাইয়ার কানে দিবে এই মেয়ে। মাঝে মাঝে আমি ভাবি, ও কি আমার বোন নাকি ওই খাটাস দীপ্তটার বোন। দীপ্ত ভাইয়া এখন ওকে আমার পাহারাদার করে রেখে গেছে। যদি আমি কান থেকে হাত ছাড়ি বা পা নামাই তাহলে যেন ও দীপ্ত ভাইয়াকে খবর দেয়। এই মেয়েও হয়েছে তাই। তার কথা অক্ষরে অক্ষরে পালন করবে। কত করে বললাম, বোন দেখ, দীপ্ত ভাইয়া এখন এখানে নেই, তাই আমি পা নামালে বা হাত ছাড়লে তিনি দেখবেন না। তোকে এসে যদি জিজ্ঞেস করে তখন বলে দিস আমি কান থেকে হাত ছাড়িনি। বিনিময়ে আমি তোকে অনেকগুলো চকলেট দিব। কিন্তু এই অসভ্য মেয়েটা আমার প্রস্তাবে রাজিই হলো না। উল্টে আমায় ভাব দেখিয়ে বলে, দুনিয়া এপিটোপিট হয়ে গেল, আমি দীপ্ত ভাইয়াকে মিথ্যা কথা বলতে পারবো না। আর তোর তো আমায় চকলেটের লোভ দেখাতেও হবে না। দীপ্ত ভাইয়া এমনিতেও আমায় প্রত্যেক দিন চকলেট দেয়। নিজে আমার চকলেটের উপর নজর দেয়, আবার আমার চকলেটের লোভ দেখায়। হ্যাঁ, পুষ্পির কথা শুনে আমার মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। এটা ঠিক, ওর চকলেটগুলো আমি মাঝে মাঝে চুরি করে খেয়ে ফেলি। দীপ্ত ভাইয়া প্রতিদিন ভার্সিটি থেকে আসার সময় ওর জন্য চকলেট নিয়ে আসবেই, কিন্তু আমাকে তো তার চোখেই পড়ে না, তাই পুষ্পির গুলো আমি চুরি করে খেয়ে ফেলি। আচ্ছা আপু,
এটা বলতো, দীপ্ত ভাইয়া তোকে কানে ধরতে কেন বললো? কি করেছিলি তুই? পুষ্পির কথা শুনে আমি কিছুক্ষণ আগের ঘটনায় ডুব দিই। তখন দীপ্ত ভাইয়া আমায় বললেন, তোকে ভার্সিটিতে ছেলেদের সাথে ফ্লার্ট করার জন্য পাঠানো হয় নাকি পড়াশোনার জন্য, কোনটা বল? দীপ্ত ভাইয়ার কথা শুনে আমার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এই খবর দীপ্ত ভাইয়ার কানে কে দিল? পুষ্পি তো আর সেখানে ছিল না। তাহলে আমার পিছনে নতুন গোয়েন্দা সেট করেনি তো আবার? আমি জেনেও না জানার ভান করে দীপ্ত ভাইয়ার দিকে কাঁদো কাঁদো মুখ করে বললাম, মানে আমি কি করেছি ভাইয়া? আমি দীপ্ত ভাইয়ার দিকে তাকাতেই দেখলাম উনি চোখ বন্ধ করে রেখেছেন। হঠাৎ দাঁড়িয়ে নিয়ে বলল, আমার সাথে মশকরা করছিস? জানিস না তুই কি করেছিস? আমি তোকে আগেই বলেছি প্রয়োজন ছাড়া কোনো ছেলেদের সাথে কথা বলবি না, কিন্তু তুই আমার কথা অমান্য করে ছেলেদের সাথে ফ্লার্ট করছিস। কি ভেবেছিলি আমার কানে কিছুই আসবে না? কি হলো বল? দীপ্ত ভাইয়ার ধমক শুনে আমি আবার শব্দ করে কেঁদে দিলাম। এতে দীপ্ত ভাইয়া আরো ক্ষেপে গেলেন। আবারও ধমকে বলে উঠলেন, এখনই কান্না থামাবি তুই? ক্যান্টিনে থাপ্পড়ের কথা মনে নেই তোর? কান্না না থামালে থাপ্পড় মেরে দাঁত ফেলে দেবো এবার। আজকে রাগ উঠে গেছিল আমার, তাই তো রাগটাকে কন্ট্রোল করতে না পেরে সবার সামনে থাপ্পড় মেরে দিয়েছিলাম। তুই জানিস তুই চলে আসার পর ছেলেটা তোকে নিয়ে কেমন খারাপ খারাপ কথা বলেছিল? এই ধরনের ছেলেরা কেমন হতে পারে তোর কোনো আইডিয়া আছে তাতে? যতই চেষ্টা করলাম কান্না বন্ধ করার, কিন্তু সক্ষম হলাম না। তাই হেঁচকি তুলতে তুলতে বললাম, আপনি আমার সাথে সবসময় এভাবে কথা বলেন কেন ভাইয়া? তুই যে সবসময় ধমক খাওয়ার মতো কাজ করিস সেজন্য। এনিওয়ে, তুই এবার বল ভার্সিটি গিয়ে ছেলেদের সাথে ফ্লার্ট করছিলি কেন? আমায় চুপ থাকতে দেখে দীপ্ত ভাইয়া আমায় আবারও থমকে উঠলেন। তার ধমকে আমি এক নাগারে বলেই দিলাম, সেকেন্ড ইয়ারের একটা ছেলে গত কয়েকদিন ধরে শিমুকে ডিস্টার্ব করছিল। দীপ্ত ভাইয়া আমায় থামিয়ে দিয়ে বললেন, শিমুকে? আমার ফ্রেন্ড, ওকে সব সময় ফলো করত। যেখানে শিমু যেত সেখানেই ছেলেটা গিয়ে ওর পথ আটকাতো। শিমু এসবে বিরক্ত হয়ে আমাদের কাছে হেল্প চাইলো, তাই আমরা সবাই মিলে প্ল্যান করলাম ছেলেটাকে টাইট দিব। ও, এই বুঝি তোর টাইট দেওয়ার নিয়ম? ছেলেটাকে বাবুসোনা বলে ডাকা, তারপর অসভ্য মেয়েদের মতো। ছি, তুই টাইট দিতে গিয়েছিলি কেন? আমি কি মরে গিয়েছিলাম? আমাকে বলা যেত না? ছেলেটা ভালো না খারাপ সেই ব্যাপারে তুই কিছু জানিস? যদি তোকে কিছু করে বসতো তখন? স্টুপিড মেয়ে একটা। ভাইয়ার কথা শুনে আমি ভাবলাম, সত্যি তো, এমন ছেলে তো ভালো নাও হতে পারে যদি আমার সাথে উল্টোপাল্টা কিছু করতো তখন। কিন্তু কিছু তো করেনি। থাক বাবা, কিছু করেনি, এই ভালো। না হলে আজ আমি যা পার্ক দেখিয়েছিলাম ছেলেটাকে। আমি প্রথমে ছেলেটার কাছে গিয়ে ন্যাকা মেয়েদের মতো একটু ন্যাকামি করেছিলাম। ছেলেটা এতেই গলে জল হয়ে গেল। কিছুক্ষণ ছেলেটাকে নিয়ে মজা করলাম আমরা। শেষে শাসিয়ে এসেছি, বলেছি যদি আর কোনোদিনও শিবুকে ডিস্টার্ব করে তাহলে আমার একদিন কি তার একদিন। তারপর 4 বান্ধবী মিলে ক্যান্টিনে বসে আড্ডা দিতে বসেছিলাম। তখনই দীপ্ত ভাইয়া এসে আমায় থাপ্পড় মেরেছেন। এক পায়ে ভর দিয়ে কান ধরে দাঁড়া। দীপ্ত ভাইয়ার কথা শুনে আমি বিষম খেলাম। আমি তার দিকে সচেতন দৃষ্টিতে তাকিয়ে বললাম, কেন? আমি এখন আবার কি করলাম? কালকের শাস্তি তো ক্যান্টিনেই দিলাম, কিন্তু তুই যে আমার সাথে বেয়াদবি করেছিলি তার শাস্তি তো তোর এখনো প্রাপ্য। আবার আমার অধিকার নিয়ে প্রশ্ন তুলেছিলিস না? তাহলে শুনে রাখ, তোর ওপর তোর চেয়ে বেশি আমার অধিকার, তাই ফার্দার আমার অধিকার নিয়ে প্রশ্ন তুলবি না। এখন কান ধরে দাঁড়া তুই। ওয়েট। এরপর তিনি পুষ্পিকে ডাকলেন, ওকে বুঝিয়ে বললেন আমাকে যাতে ও পাহারা দেয়। উনি একটু বাহির থেকে আসছেন আর অ্যালার্ট করে গেছেন, আমি যদি না শুনি তাহলে যেন তাকে খবর দেয় তৎক্ষণাৎ। পুষ্পি অসভ্যটা ওনার কথায় তাল মিলিয়ে বলেন, তুমি চিন্তা করো না ভাইয়া, মেহু না তোমার বিশ্বস্ত সহকারী পুষ্পিতা, তুমি নিশ্চিন্তে যেতে পারো। পুষ্পির কথার বিপরীতে দীপ্ত ভাইয়া মিষ্টি করে হাসলেন। ওর গালটা টেনে দিয়ে একবার আমার দিকে বাঁকা হেসে রুম থেকে বেরিয়ে গেলেন। এসব দেখে আমি একটা ভেঙচি কাটলাম। যত ঢং এদের। কিরে পুষ্পি, 15 মিনিট শেষ হয়নি এখনো? দীপ্ত ভাইয়ের কথাই আমি ভাবনা থেকে বেরিয়ে আসি। ওনার দিকে তাকাতেই আমার দৃষ্টি ওনার মুখের মধ্যেই আটকিয়ে যায়। মাত্র শাওয়ার নিয়ে এসেছেন তিনি, ওনাকে এখন অনেক স্নিগ্ধ দেখাচ্ছে। উনি আমার দিকে তাকাতেই আমি দৃষ্টি সরিয়ে ফেলি। উনি মৃদু হেসে পুষ্পির উদ্দেশ্যে বলেন, আর কতক্ষণ আছে? পুষ্পি একবার ঘড়িটা দেখে বলল, এই 3, 2, 1 শেষ।
আপু তোর এবার ছুটি। আমি পা নামিয়ে দীপ্ত ভাইয়ার পুষ্পের দিকে একবার তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। আমার রুমে এখন এদের রাজত্ব চলবে। আমি এখানে এখন থাকলেই এরা আমায় এটা সেটা বলে খ্যাপাবে। আপনারা ভাবছেন তো আমি কেন দীপ্ত ভাইয়ার একবার বলাতেই কান ধরেছি? তাহলে বলি শুনুন। আমি যদি দীপ্ত ভাইয়ার কথা না শুনতাম তাহলে উনি আজকে ভার্সিটির সম্পূর্ণ ঘটনাটা আম্মুর কানে দিতেন। আম্মু যদি একবার শুনতো তাহলে আমার কপালে দুঃখ ছিল। আমার ভার্সিটি যাওয়া হুমকির মুখে পড়তো। তাই আর সেই রিস্ক নিলাম না। পাটা একদম ব্যথা হয়ে গেছে। এক পা উঁচু করে কান ধরাটা আমার অভ্যেসে পরিণত হয়ে গেছে। তাই এতে আমার এখন তেমন একটা কষ্ট হয় না। শুয়ে গেছে তো তাই। 19 থেকে 20 হলেই দীপ্ত ভাইয়া আমায় এভাবে শাস্তি দিবেন। আমি চা বানাতে রান্নাঘরে গেলাম। গলার ভিতর কেমন জানি করছে। রং চা খেলে হয়তো ঠিক হবে সেই ভেবে চা বানালাম। চায়ের কাপ হাতে নিয়ে ড্রয়িং রুমের সোফায় গিয়ে আরাম করে বসলাম। টিভিটা স্টার্ট দিতে গিয়েও থেমে গেলাম। মনে হলো আমার সামনের সোফায় কেউ আছে। হ্যাঁ, সত্যি আছে। দীপ্ত ভাইয়া সামনের সোফায় বসে আমার দিকেই তাকিয়ে আছেন। আমি দেখেও না দেখার ভান করে টিভিটা ছাড়তে নেই। মৌ, রিমোটটা হাতে নিয়ে আমি দীপ্ত ভাইয়ার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাই। আসলে আই এম সরি। আমার চোখ বড় বড় হয়ে যায়। উনি আমায় সরি বলছেন? দেখ, সবার সামনে তোকে এভাবে থাপ্পড় মারা আমার উচিত হয়নি। মামি আমায় তোর যাবতীয় দায়িত্ব দিলেও তোকে থাপ্পড় মারার কোনো অধিকার আমার নেই। আসলে তুই যখন ছেলেটার গায়ে পড়ে এসব করছিলি সেসব দেখে আমার মাথাটা গরম হয়ে যায়। কথা দিচ্ছি আমি কখনো তোকে আর মারবো না। আর হ্যাঁ, মারবো না তা ঠিক, তবে অন্যায় করলেও ছাড়বো না। এটা আবার সরি বলার কেমন সিস্টেম ভাই? সরি শেষে আবার হুমকিও দেয়? যাক বাবা, সরি বলেছে এই অনেক। কালকে দীপ্ত ভাইয়ের জন্মদিন, সেজন্য বড় ফুপু সব আয়োজনের জন্য তোড়জোড় লাগিয়ে রেখেছেন। সবাইকে দাওয়াতও দিয়ে দেওয়া হয়ে গেছে ইতিমধ্যেই। ধীরে ধীরে সবাই আসছে। আমি এখন দীপ্ত ভাইয়াদের বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি। এখানেই সব আয়োজন করা হবে। অন্য পাশে লোকেরা কাজ করছে, আর ছাদের এদিকটায় আমরা সব কাজিনরা মিলে আড্ডায় মেতেছি। আমি ভীষণ চটপটে একটা মানুষ। হই হুল্লোড় করতে পারলেই আমার শান্তি। আমার কাজিনদের মধ্যে এখানে আছে আমার ছোট ফুপুর যমজ 2 ছেলে, শুভ, শান্ত। ওরা দুজনেই ক্লাস 10-এ পড়ে। আর আছে আমার একমাত্র জেঠুর মানে দীপ্ত ভাইয়ার বড় মামার ছেলে আদিত ভাইয়া। উনি আমাদের ভার্সিটিতে দীপ্ত ভাইয়ার সাথে মাস্টার্সে পড়ছেন। আদিত ভাই আর দীপ্ত ভাইয়ের জিগরি দোস্ত। আর আছে আদিত ভাইয়ের 2 বোন, শাহানা আপু আর আহানা আপু। শাহানা আপুর বিয়ে হয়ে গিয়েছে, আর আহানা আপু আমার 1 বছরের সিনিয়র। উনি অনার্স সেকেন্ড ইয়ারে পড়েন। আরও আছে দীপ্ত ভাইয়ার ফুপুর 2 মেয়ে, একজন নিহা, উনি দীপ্ত ভাইয়ার ক্লাসমেট, আর একজন ফিহা, ও এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। দীপ্ত ভাইয়ের ছোট ভাই রিক্তও আছে। রিক্ত আর পুষ্পি একসাথে পড়ে। আর আরেকজন আছে, সে হলো আমার পিছনে দীপ্ত ভাইয়ের সেট করা গোয়েন্দা, মানে পুষ্পি বাজিটা। আমাদের সবার আড্ডার মূল টপিক হলো বার্থডে বয় মানে দীপ্ত ভাইয়া। ওনাকে নিয়েই আলোচনা করছে সবাই। একজন এক একভাবে তার বর্ণনা দিচ্ছে, এমন এমন প্রশংসা করছে তার, যা শুনে আমার মাথা ঘুরছে। দীপ্ত ভাইয়ার মতো এমন ছেলে নাকি আর কোথাও নেই। এমন হ্যান্ডসাম একটা ছেলের নাকি বিন্দুমাত্র অহংকার নেই। কেমন মিষ্টি করে সবার সাথে কথা বলে, হেন তেন এইসব আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। দীপ্ত অসভ্যতার সুনাম আমার আর সহ্য হচ্ছে না। বলতে ইচ্ছে করলো আমার সাথে ওই অসভ্যতাটা যেমন করে তোমরা যদি দেখতে, তখন তোমাদের মুখ দিয়ে আর প্রশংসা করা বেরোতো না। কিন্তু কিছুই বলতে পারলাম না। বলে দিলে একবার যদি দীপ্ত ভাইয়ার কানে যায় তাহলে উনি আমার শনি করে ছাড়বেন। আমি একটা জিনিস খেয়াল করলাম, দীপ্ত ভাইয়ার বেশি প্রশংসা ফিহাই করছে। মেয়ের মনে লাড্ডু ফুটলো নাকি? কিন্তু এই ঢঙি মেয়েটাকে তো আমার পছন্দ না। নিহা আপু খুব ভালো। ফিহা নিহা আপুর বোন হলেও ওনার মতো না, একটু অহংকারীও। আবার অহংকারী মানুষ দেখলে কাঁপিত্তি জ্বলে ওঠে। কিন্তু আমার চললেই বা কি, দীপ্ত ভাইয়া যদি ওকে বিয়ে করেন তখন? সবাই দীপ্তকে নিয়ে কিছু না কিছু বলছে, তুই কিছু বলছিস না যে? আমার ভাবনার মাঝেই আদিত ভাইয়া বলে ওঠেন, উনি কি বললেন মাত্র? আমি দীপ্ত ভাইয়াকে নিয়ে কিছু বলবো? এই তো সুযোগ পেয়েছি ওই অসভ্যতাটাকে নিয়ে কিছু বলার। কি আর বলবো ভাইয়া, তোমরা যদি ওনার প্রশংসা এভাবে কন্টিনিউ করতে তাহলে আমার একটু পরে হার্ট অ্যাটাক হয়ে যেত। কথা শেষ না করেই সবার দিকে তাকিয়ে দেখি আমার দিকে সবাই বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে।
আমি তা দেখে ভ্রু কুঁচকে বলি, কি হয়েছে? তোমরা এভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? আদিত ভাইয়া ওভাবেই থেকে বলেন, মাত্র কি বললি তুই? দীপ্তর প্রশংসা শুনে তোর হার্ট অ্যাটাক হয়েছে তো? সিরিয়াসলি? আমি ভাবলেশীন ভাবে বললাম, তাহলে আর কি বলবো বলো? তোমরা দীপ্ত ভাইয়ার এত এত প্রশংসা করছো, কি বলবো? দীপ্ত ভাইয়ার তোমরা তো আর ওনার আসল চেহারাটা দেখোনি। অসভ্য একটা, সবার সামনে সাধু ভোলা ভালা, আর আমার সাথে যত অসভ্যতামি করবে। আমি তোর সাথে কি অসভ্যতামি করেছি? পিছন থেকে দীপ্ত ভাইয়ার কথা শুনে আমার গলা শুকিয়ে গেল। এবার আমার কপালে কি আছে আল্লাহই ভালো জানে। কেন যে সব বলতে গেলাম, আর ওনার টাইমিংও আছে ভাই, এতক্ষণ আসার সময় পেল না। আমি যখন কিছু বললাম তখনই তিনি চলে আসলেন। আমার ফাটা কপাল। কিরে, কিছু বলছিস না যে? আমি কি অসভ্যতামি করেছিলাম তোর সাথে? দীপ্ত ভাইয়ের প্রশ্নের বিপরীতে আমি আর তার দিকে ফিরে একটা ক্যাবলা মার্কা হাসি দিই। মনের মধ্যে চলছে উথাল পাথাল ঝড়। এতগুলো মানুষের সামনে না আবার আমার গাল ফাটিয়ে ফেলেন কে জানে, কিন্তু আমি আর চর খেতে চাই না। এমনিতেই কালকে ওনার হাতের দুটো চর খেয়ে আমার গালের অবস্থা শেষ। ভয়টাকে ভিতরে দমিয়ে রেখে হেসে হেসে বলি, আমি তো মজা করছিলাম ভাইয়া, তুমি কি না কি ভাবছো? তোমার মতো ভালো মানুষ আছে বুঝি বাংলাদেশে, তাই না বলো আদিত ভাইয়া? সবার দিকে তাকিয়ে দেখি সবাই মুখে হাত দিয়ে হাসতেছে, আর পুষ্পিটা আমায় হাত দিয়ে ইশারা করে দেখায় আজ তো তু গায়া। এমনিতেই ভয়ে আমার কলিজা কাঁপছে, তার মধ্যে পাঁচি মেয়েটা আমায় আরো ভয় দেখাচ্ছে। আদিত ভাইয়াকে চোখ দিয়ে ইশারা করলাম আমাকে বাঁচানোর জন্য। তিনি আমার ইশারা বুঝতে পেরে দীপ্ত ভাইয়ার কাছে গিয়ে ওনাকে এক হাতে জড়িয়ে ধরে বলেন, ও তো এটা মজা করে বলেছি ইয়ার। তুই এসব নিয়ে এত মাথা ঘামাচ্ছিস কেন? ছোট মানুষ ভুল করে বলে ফেলেছে, কিছু মনে করিস না ওর কথায়। এসব বলতে বলতে ওনাকে যেখানে স্টেজ সাজাচ্ছে সেখানে নিয়ে যাচ্ছেন। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। একবার দীপ্ত ভাইয়ের দিকে তাকিয়ে দেখি উনি উল্টো দিকে হাঁটলেও আমার দিকে তাকিয়ে আছেন। ওনার চোখগুলো বলছে তোকে পরে দেখে নিচ্ছি। আমি বুঝে গেছি এখন না পাইলেও উনি পরে এটা শোধ নেবেন। দীপ্ত ভাইয়াদের ড্রয়িং রুমের এক কোণে অসহায়ের মতো বসে আছি। সবাই কত খুশি, কত হাসাহাসি করছে, কিন্তু আমি হাসছি না। হাসবো কি করে? দীপ্ত ভাইয়া ওনার জন্মদিন উপলক্ষে সবার জন্য শপিং করে এনেছেন। যে যা চেয়েছে তাই এনেছেন। ছেলেদের সবার জন্য নেভি ব্লু কালারের পাঞ্জাবি আর সাদা পাজামা, মেয়েদের সবার জন্য সাদা আর নেভি ব্লু কম্বিনেশনের গাউন। ওনার পছন্দ জাস্ট ফাটাফাটি। উনি যেটা পছন্দ করবেন সেটা সবার পছন্দ হতে বাধ্য। আর এখানের জামা কাপড়গুলো অনেক এক্সপেন্সিভ মনে হচ্ছে। সে যাই হোক, আসল কথা হলো উনি সবার জন্য কিনলেন এবং তাদেরকে সব দিয়েও দিলেন, কিন্তু আমার জন্য কিনলেন না। এমনকি আমার দিকে ফিরেও তাকালেন না। আমার খুব খারাপ লাগছে ব্যাপারটাতে। এমনটা নয় যে ড্রেস পাইনি বলে আমার খারাপ লাগছে, মূলত আমার খারাপ লাগছে এই কারণে উনি সবাইকে ড্রেস কিনে দিলেন, আমাকে দিলেন না। এর মানে তো এই দ্বারাই উনি আমায় তুচ্ছ তাচ্ছিল্য করলেন। আজকে কেন যেন চোখ ফেটে কান্না আসছে আমার। চোখের কোণে পানি চিকচিক করছে। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টায় আছি। মোবাইলটা টিপতে শুরু করলাম যাতে কেউ না দেখে আমার চোখের পানি। সবই বুঝতে পারলাম ব্যাপারটা খুব বৃষ্টি হবে আমার জন্য। হঠাৎ করে আদিত ভাইয়া বলে উঠলেন, কিরে দীপ্তম, তুই সবার জন্য শপিং করলি, মুয়েরটা কই? আদিত ভাইয়ার কথায় আমি মাথা তুলে তাকাইনি, কারণ তাদের দিকে তাকালেই আমি কান্না করে দিব। ওর জন্য আবার কিসের শপিং? ওর জন্য আমি শপিং করব ভাবলি কি করে? দীপ্ত ভাইয়ের কথার বিপরীতে কিছু বলবো ভাবছিলাম, কিন্তু নিজেকে যথাসম্ভব শান্ত রেখে আমি সোফা ছেড়ে উঠে দাঁড়ালাম। এখন ওনাকে কিছু বলতে যাওয়া মানেই নিজের পায়ে নিজে কুড়াল মারা। এখন কথা বলতে গেলেই আমার হিচকিট উঠে যাবে, তাই আমি বড় বড় পা ফেলে ওনাদের ড্রয়িং রুম ত্যাগ করলাম। পিছনে না তাকালেও আমি জানি সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাতে আমার কি? এখন আমার রুমে গিয়ে অনেকক্ষণ কাঁদবো। কাঁদলে হালকা হব, তার আগে আমি হালকা হব না। মাঝে মাঝে আমি নিজেই এটা ভেবে অবাক হয়ে যাই, আমি এতটা ছিচকাদুনে কেন? কেউ কিছু বলতে না বলতে কান্না করে দিই কেন? কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। ওমা, ঘুম থেকে উঠে দেখি সকাল 9টা। কালকে দীপ্ত ভাইয়াদের বাড়ি থেকে রাগ করে চলে এসেছিলাম তখন সন্ধে 8টা 30। এতটা সময় ধরে আমি ঘুমিয়েছিলাম বুঝতেই পারিনি।
তার মানে কালকে রাতে না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সে যাই হোক, আমায় এখন ফ্রেশ হতে হবে। বিছানার বাম দিকে তাকিয়ে দেখি আমার মাথার কাছে একটা শপিং ব্যাগ রাখা। কৌতূহল বশত সেটা খুলে দেখি এটার মধ্যে সাদা আর কালোর কম্বিনেশনে একটা গাউন। অনেক সুন্দর গাউনটা, সাদা আর কালো এই দুটা কালার আমার ভীষণ প্রিয়। তাই গাউনটা উল্টে পাল্টে দেখছিলাম। হঠাৎ মাথায় আসলো এটা এখানে কে রাখলো। বুঝেও গেলাম এটা দীপ্ত ভাইয়ার কাজ। মাথাটা হঠাৎ গরম হয়ে গেল। কালকে এভাবে সবার সামনে অপমান করে আজকে আদিক্ষেতা দেখাতে এসেছে, টাকার গরম দেখাতে এসেছে। আমার বাবার মনে হয় টাকা নেই, ওনার টাকায় কেনা জিনিস পরবো না। রাগে দুঃখে ব্যাগ সহ গাউনটা ফ্লোরে ছুঁড়ে মারলাম। তারপর বিছানা থেকে নেমে দাঁড়ালাম। দরজার দিকে তাকিয়ে দেখি দীপ্ত ভাইয়া গাউনটা হাতে নিয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। বুঝতে পারলাম উনি খুব ক্ষেপে আছেন, কিন্তু আমার আজকে ওনাকে ভয় লাগছে না, কেন যেন খুব রাগ লাগছে ওনাকে দেখে। আমি ওনাকে এড়িয়ে ওয়াশরুমে ঢুকতে গেলে উনি এসে এক হাতে আমায় টান পেরে ওনার কাছে নিয়ে আসেন। দাঁতে দাঁত চেপে বলেন, তোর সাহস কি করে হলো এটা ছুঁড়ে মারার? এটা আমার রুমে ছিল, আর আমার রুমে আমি কি করব আর কি না করব সেসবের জন্য বুঝি আপনার কাছে আমায় অনুমতি নিতে হবে? হ্যাঁ, আমার কাছে অনুমতি নিতে হবে তোর। তুই এটা ছুঁড়ে ফেলেছিস কেন? আচ্ছা সেসব ছাড়ুন, আগে বলুন আপনি কি জানেন এটা এখানে কে রেখেছে? আসলে আমি বুঝতে পারছি না এটা আসলে কে রাখলো। জেনেও না জানার ভান করে ওনাকে ভ্রু কুঁচকে প্রশ্ন করলে উনি আমায় ছেড়ে অন্যদিকে ফিরে তাকান। তারপর আবার আমার দিকে তাকিয়ে বলেন, আমি এনেছি এটা, তুই এটা আজকের অনুষ্ঠানে পরবি। ওনার কথা শেষ না হতেই আমি জোরে হেসে দিই। উনি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আপনি না কালকে বলেছিলেন আমার জন্য আপনি শপিং করবেন? এটা ভাববার মতোও না। তাহলে আজ আপনার কি হলো? শরীর খারাপ নাকি? জ্বর এসছে বুঝি? থাপড়িয়ে তোর গালের দাঁত ফেলে দিব আমি। আমার সঙ্গে মশকরা করছিস তুই? তোকে যখন বলেছি এটা তুই পরবি, তার মানে তুই আজকে এটাই পরবি। এই আমার শেষ কথা। ওনার ধমকে আমার সব হাওয়া ফুস। এতক্ষণ সিংহের মতো কথা বলছিলাম, আর এখন ভেজা বেড়াল হয়ে গেলাম। মেয়ে যাওয়া কণ্ঠে কিছু বলতে নিলেই উনি আমায় থামিয়ে দিয়ে আমার হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে রুম ত্যাগ করলেন। আর আমি গাউনটার দিকে তাকিয়ে আছি। আমি কি এটা পরবো? আজ এটা আমি পরবো না। এই প্রথম আমি দীপ্ত ভাইয়ের অবাধ্য হব। দেখব উনি কি করেন। সব দিকে লাইটিং এর আলোয় চোখ ঝলসে যাওয়ার উপক্রম। বেলুন ফুলিয়ে দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে দীপ্ত ভাইয়াদের বাড়ির ছাদটা। আমার আগে সবাই চলে এসেছেন, দেরি করলাম আমি। সবাই খুব সুন্দর করে সেজেছে, একমাত্র আমি ছাড়া। চারিদিকে খুঁজে দীপ্ত ভাইয়াকে কোথাও পেলাম না। ছাদের পশ্চিম দিকে তাকিয়ে দেখি আমার কাজিনরা সব সেখানে, তাই আমি ওদের কাছে ছুটলাম। এই ফকিন্নি কে গো? পুষ্পির কথায় আমার মেজাজটা বিগড়ে গেল। ও আমাকে ফক্কিনি বলছে। আমি কিছু বলতে যাওয়ার আগেই পুষ্পি আবার বলে ওঠে, বুঝলাম, দীপ্ত ভাইয়া তোর জন্য শপিং করেনি। তার মানে এই না যে আমার বাবা তোকে জামা কাপড় কিনে দেয় না। এই ফকিনির মতো থ্রি পিসটা পরে কি প্রমাণ করতে চাইছিস? আমার বাবা তোকে কখনো কিছু কিনে দেয়নি? আমি নিজের ড্রেসটার দিকে তাকালাম। খারাপ কি বুঝলাম না। একটা থ্রি পিস পরে এসেছি, তবে একদম নতুনও না, আগে দুই একবার পরেছি। তার জন্য পুষ্পি আমাকে ফক্কিনি বলছে। আমি রেগে ওর কানটা টেনে ধরে বললাম, খুব পেকেছিস না? বড় বোনকে ফক্কিনি বলা হচ্ছে। আজ তোর একদিন কি আমার একদিন। দীপ্ত ভাইয়া! পুষ্পির কথায় আমি কানটা ছেড়ে দিয়ে পিছনে ফিরে তাকাই। দেখি দীপ্ত ভাইয়া কেন, তার টিকিও এখানে নেই। তার মানে এই মেয়েটা আমায় বোকা বানিয়েছে। বড় বাবু সবাইকে ডাকাডাকি শুরু করে দিলেন এর মধ্যে, তাই সবাই স্টেজের কাছে চলে গেলাম। সেখানে গিয়েও দীপ্ত ভাইয়াকে দেখতাম না। আদিত, দীপ্ত কোথায়? আমি জানি না ফুপু, দাঁড়াও দেখছি। হঠাৎ কোথা থেকে যেন দীপ্ত ভাইয়া আসলেন, সঙ্গে একটা তুমি ছেলে কখন এসেছো আর মৌ? একটা মেয়ে। তোমার না ওদেরকে আমি বিকেলে আসার চিনি, কথা ছিল? ছেলেটা শান ভাইয়া সৌরভ আর মেয়েটা কোথায়? দিশা আপু। ওহ, ওরা দীপ্ত তুমি এক ভাইয়া আর কাজ করো, আদিত ভাইয়ার দীপ্তকে ফ্রেন্ড। ডেকে নিয়ে তার আসো। মানে দীপ্ত বলবে ভাইয়া ওদের তাড়াতাড়ি যেন আনতে আসে। গিয়েছিলেন, দীপ্ত সেই ওর জন্য রুমেই আছে। এতক্ষণ ওনাকে দেখলাম তোমার না। মৌকে চাই? দিশা আপু শান তাহলে ভাইয়া সবার তাই সাথে হবে। কুশল বিনিময় আজ করলেন। আমি সকলের শান সামনে ভাইয়ার কথা দিলাম, সম্পর্কে বড় এতটুকুই হলে বলা তোমার যায়, সাথে উনি হলেন আমি প্লেবয়। মৌয়ের বিয়ে উনি দেব। টিস্যুর মতো গার্লফ্রেন্ড বদলান। আর আমার অন্যান্য কাজিনদের দেখলে উনি ফ্ল্যাট করা শুরু করে দেন। তবে আমার সাথে কখনো ফ্ল্যাট করেন না। আমার সাথে খুব নম্র ভাষায় কথা বলেন উনি। ব্যাপারটা আমায় খুব ভাবায়। আর দিশা আপু, উনি দীপ্ত ভাইয়ার মতোই খুব মেধাবী। ওনার বাবা নামকরা আইনজীবী।
দিশা আপু দীপ্ত ভাইয়ার বেস্ট ফ্রেন্ড হলেও সবার কাছে দীপ্ত ভাইয়ার গার্লফ্রেন্ড বলে পরিচয় দেন নিজের। ওনার দিকে তাকিয়ে এসব ভাবতে ভাবতেই দীপ্ত ভাইয়ার দিকে নজর দিলাম। ওনার পরনে একটা কালো পাঞ্জাবি আর সাদা প্যান্ট। ফর্সার শরীরে কালো পাঞ্জাবিটা খুব মানিয়েছে। তবে আমি কিন্তু আমাদের ফ্যামিলির সবার থেকে বেশি ফর্সা, এর জন্য সবাই আমাকে উই পোকা বলে ডাকে। উই পোকার পাখনাগুলো সাদা বলে আমাকেও ওরা উই পোকা বলে ডাকে। মাঝে মাঝে এর মধ্যে বড় ফুপু দীপ্ত ভাইয়াকে ডাকলেন কেক কাটার জন্য। উনি এগিয়ে গেলেন সবাই সাথে নিয়ে। আমিও ওনাদের পিছু পিছু গিয়ে একটা সাইডে গিয়ে দাঁড়াই। এর মধ্যেই একটা জিনিস খেয়াল করলাম, দীপ্ত ভাইয়া একবারের জন্যও আমার দিকে তাকালেন না। না তাকালে না তাকাক, আমার কি। দীপ্ত ভাইয়া কেক কেটে একে একে সবাইকে খাওয়ালেন, বড় থেকে শুরু ছোট সবাইকে, শুধুমাত্র আমাকে ছাড়া। খুব লজ্জা লাগছিল আমার এখানে থাকতে। সবাই আনন্দ মজায় ব্যস্ত থাকায় এই ব্যাপারটা কেউ খেয়াল করেনি। তাই আমি হাঁপ ছেড়ে একটু দূরে গিয়ে ছাদের রেলিং ধরে আকাশের দিকে মুখ করে দাঁড়াই। আমাকে এভাবে না পড়ালে তোর চলে না, তাই না? কথাটা কর্ণকুহরে পৌঁছতেই আমি আকাশের দিকে দৃষ্টি সরিয়ে পাশে তাকাই। মানুষটাকে দেখে আমার চোখ রসগোল্লার মতো হয়ে যায়। দীপ্ত ভাইয়া, উনি কি বললেন মাত্র? আমি ওনাকে পোড়াই? কখন পোড়ালাম? কিভাবে পোড়ালাম? আমার ভাবনার মাঝেই উনি আবারও বলে উঠলেন, আমাকে তোর দহনে পুড়িয়ে ছারখার করার মতলব করেছিস? আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। কি বললেন মাত্র? আমি আপনাকে পড়িয়েছি? আমি আপনাকে কখন পড়ালাম? কি যাতা বলছেন আপনি? তাই না? কফি কালারটা আমার কোনো কালেই তেমন একটা পছন্দের ছিল না, তবে আজ থেকে কালারটা পছন্দের তালিকায় চলে আসলো। ওনার কথা শুনে আমি পুরো হা। আমি কি জিজ্ঞেস করলাম আর উনি কি বলছেন? এক মিনিট, মাত্রই কফি কালারের কথা বললেন উনি, তাই নিচের দিকে তাকিয়ে দেখি আমার ড্রেসটা কফি কালার। উনি হঠাৎ কফি কালারটাকে নিয়ে এটা কেন বললেন? আমি পড়েছি বলে কি? কিন্তু কেন? আমার ভাবনার মাঝেই উনি আবারও বলে উঠলেন, আমার দেওয়া ড্রেসটা তুই পরিসনি বলে একটু রাগ হয়েছিল বইকি, কিন্তু আমার এখন মনে হচ্ছে তুই এই ড্রেসটা পরে ভালোই করেছিস। এই ড্রেসটাতে খুব সুন্দর লাগছে তোকে। কখনো কেউ সামনাসামনি আমার এমন প্রশংসা করেনি। আজ উনি এভাবে প্রশংসা করায় খুব লজ্জা লাগলো আমার। আচ্ছা, উনি কি আমায় পছন্দ করেন? হয়তো উনি আমার সাথে তেমন ভালো একটা ব্যবহার করেন না, কিন্তু ওনার আজকের ব্যবহারটাই আমার কেমন জানি মনে হলো উনি আমায় পছন্দ করেন। লজ্জাটাকে কাটানোর জন্য আমি কোনো রকমে বলি, মানে আপনি কি বোঝাতে চাইছেন? উনি মুচকি হেসে বলেন, তোর এই মোটা মাথায় এসব ঢুকবে না। এই লোকটা আমার কথাই হাসলেন। একটু আগে যে ওনার সাথে রাগ করে এখানে এসে দাঁড়িয়েছি সেটাই ভুলে গেলাম। আমি সবটা ভুলে ওনার হাসির দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। এমনটা না যে উনি হাসেন না, উনি সবার সাথে হাসলেও আমার সামনে সব সময় গোমরা মুখ করে থাকেন। আজকে উনি হাসলেন, খুব মিষ্টি লাগছে ওনাকে। সব মানুষকেই হাসলে খুব সুন্দর লাগে। হঠাৎ মনে পড়ল উনি কি বললেন মাত্র, আমার মোটা মাথা। সব ভাবনা সাইডে রেখে আমি ছাঝালো কণ্ঠে ওনাকে বলি, আপনি কি বললেন মাত্র? আমি মাথা মোটা? আপনি মাথা মোটা, আপনার 14 গোষ্ঠী মাথা মোটা। কথাটুকু বলে দৌড় দিয়ে পালাতে চাইছিলাম, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আর কি। উনি ওনার হাত দিয়ে আমায় আটকে দিলেন। আমি ভয় ভয় মুখ করে ওনার দিকে তাকাই। আমি মাথা মোটা? আমার 14 গোষ্ঠী মাথা মোটা, তাই না? দেখুন, হাত ছাড়ুন আমার। হাত না ছাড়লে কি করবি তুই? আমি কিন্তু এখন চিৎকার করব। আকস্মিক উনি শব্দ করে হেসে দিলেন। আমার হাতটা জোরে টান মেরে নিচের একদম কাছে নিয়ে আসেন। তারপর স্লো আওয়াজে বলেন, চিৎকার করবি? তারপর তারপর সবাইকে কি বলবি? ওনার নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ছে। অজানা অনুভূতিতে শরীর শিউরে উঠছে আমার। আমি মাথা নিচু করে রইলাম, কিছু বলতে পারলাম না। আচমকা উনি আমার হাত ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ান। তারপর রেলিং ধরে বাহিরে দৃষ্টিপাত করে বলেন, আমার দেওয়া জামাটা পরিসনি কেন? আমার ইচ্ছে হয়নি তাই পড়িনি। বলেছি না এভাবে আমার সাথে তেরাভাবে চোখ তুলে কথা বলবি না। সেই সময় এখনো তোর আসেনি। যেদিন সেই অধিকার দিব সেদিনই এভাবে কথা বলতে পারবি, তার আগে নয়। আপনার সাথে কথা বলতে আবার কিসের অধিকার প্রয়োজন আছে? একবার বললাম না এখন নয়, সময় হলে জানতে পারবি। একটু অপেক্ষা কর। আমি অপেক্ষা করতে পারবো না।
আপনাকে আজ বলতেই হবে কেন আপনি সবসময় আমার সাথে এমন করেন। আমার ওপরই বা আপনার কিসের এত অধিকার বোধ? আমি কোনটা করতে পারবো কোনটা পারবো না কেন সেটা সবসময় আপনি ঠিক করে দিবেন? কই, পুষ্পির সাথে তো এমন করেন না কখনো, তাহলে আমার বেলায় কেন? বলেছি তো, সময় আসলে ঠিক জানতে পারবি। আগে বল, তুই আমার দেওয়া ড্রেসটা কেন পরলি না আজ? তেরা কথা বলবি না, আগে বলে দিলাম। কেন পরবো আমি? আপনি তখন সবার জন্য শপিং করলেন, সবাইকে তা দিয়েও দিলেন। আমাকে তো তখন আপনার চোখে পড়েনি, উল্টে আরো বলেছেন আমার জন্য আপনি শপিং করতে যাবেন কেন? সবার সামনে অপমান করে লুকিয়ে কেন দিতে গিয়েছিলেন? যদি বলি স্পেশাল মানুষদের সবকিছু স্পেশাল হওয়া চাই, আমার ক্ষেত্রে তো তাই। আচ্ছা যাই হোক, আমার কথা যেহেতু অমান্য করেছিস, তার জন্য তোকে শাস্তি তো পেতে হবে। তুই আমাকে আজ পায়েস করে খাওয়াবি। এটা আবার কেমন শাস্তি? পায়েস করা? এটা তো তুই মানলেই হয়ে যায়, কিন্তু আমি কেন ওনার জন্য পায়েস করব? উনি কি আমায় কেক খাইয়েছিলেন নাকি? বানাবো না ওনার জন্য পায়েস। মনে মনে কথাগুলো ভেবে গলা খাকারি দিয়ে ওনাকে বললাম, পারবো না কোনো পায়েস করতে। আপনি তো কেক কাটার সময় আমায় চোখেই দেখেননি। ও এই ব্যাপার, তোকে কেক খাওয়াইনি বলে রাগ করেছিস? আমি এতটা খাদক নই যে সামান্য কেক খেতে পারিনি বলে রাগ করব। আপনার দেওয়া কেক খাওয়ার আমার কোনো প্রয়োজন নেই। ইভেন আপনার দেওয়া কোনো কিছুরই আমার প্রয়োজন নেই। রাগ উঠাস না মৌ, আপাতত তোকে রাগ দেখানোর আমার কোনো ইচ্ছে নেই। তোকে আমার জন্য পায়েস করতে বললাম না? আগে পায়েস বানিয়ে নিয়ে আয়। বলছি না পারবো না। প্লিজ প্লিজ বানা না, তোর হাতের পায়েস খেতে খুব ইচ্ছে করছে। উনি এভাবে আকুতি নিয়ে কথাটা বলাই কেন যেন আর না করতে পারিনি। আচ্ছা আচ্ছা বানাচ্ছি বলেই চলে যাচ্ছিলাম। আবার ফিরে এসে ওনার দিকে ফিরে বললাম, আজকাল আপনার ব্যবহারগুলো খুব অদ্ভুত লাগে আমার কাছে, কেন বলুন তো? উনি মৃদু হেসে বলেন, আমার স্বপ্নের খুব কাছে পৌঁছে গেছি যে। আমি ভ্যাবলাকান্তির মতো ওনার দিকে তাকিয়ে রইলাম। ওনার কথার মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। মানে, কোন স্বপ্নের কাছে পৌঁছে গেছেন? আমার গালটা টিপে দিয়ে উনি বললেন, তুই বুঝবি না এসব, যে আমার জন্য পায়েস করে নিয়ে আয়। বিস্ময়ে আমার মুখ গোল আলোর মতো হয়ে গেছে। দীপ্ত ভাইয়া আমার গাল টিপে দিলেন? এ আদেও সম্ভব? তবে ওনার বলা কিছুক্ষণ আগের কথাটা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আমার কেন যেন মনে হলো উনি যেই স্বপ্নের কথা বললেন সেটা কোনোভাবে আমার সাথে সম্পৃক্ত না তো। সময় বহমান, সে তার নিজস্ব গতিতে চলে যায়। মনে হলো সেদিন যেন দীপ্ত ভাইয়ের জন্মদিন গেল, কিন্তু এখানে দুটো মাস চলে গেল। প্রায় 15 দিন আমি আমার বড় খালামণির বাড়ি রাজশাহীতে ছিলাম। আজ সবেমাত্র বাসায় ফিরলাম। আমার খালাতো বোনের বিয়ে ছিল, আমি বিয়ের কয়েকদিন আগেই চলে গিয়েছিলাম। আমাদের এখান থেকে দীপ্ত ভাইয়া ছাড়া সবাই বিয়েতে গেছে। দীপ্ত ভাইয়ার অনার্স ফাইনাল পরীক্ষা চলতেছে এখন, তাই তিনি বিয়েতে যাননি। আমি ছাড়া সবাই প্রায় 3 দিন আগে চলে এসেছে, কিন্তু আমাকে খালামণি আসতে দেয়নি। আজ অবশেষে ছুটি পেলাম। অবশ্য আমারও ভীষণ ভালো লাগে ওখানে থাকতে। আমাকে সৌরভ ভাইয়া মানে আমার খালাতো ভাই বাসায় দিয়ে যান। বাসায় এসে যেন প্রাণ ফিরে পেলাম। ওখানে ভালো লাগলেও নিজের বাড়ি। বাসায় এসে দেখি কেউ নেই। সৌরভ ভাইয়াকে থাকতে বলছিলাম, কিন্তু ওনার নাকি জরুরি কাজ আছে, তাই আম্মু আব্বুর অপেক্ষা না করেই চলে গেলেন। আমি বুঝতে পারলাম না আম্মু গেল কোথায়। এখন সকাল 11টা, এই সময়ে আব্বু নিশ্চয়ই কলেজে আর পুষ্পি স্কুলে। তাহলে আম্মু কোথায় গেল? আর বাসায়ও তালা দেওয়া। তাই আমি বড় ফুপুর বাসায় ছুটলাম। ওখানে গিয়ে খেলাম আর এক ঝটকা। দীপ্ত ভাইয়াদের ড্রয়িং রুমে অচেনা অনেক মানুষ। আম্মু সেখানে আছে। আমায় দেখে আম্মু বললেন, তুমি কখন এসেছো মৌ? তোমার না বিকেলে আসার কথা ছিল? আম্মু মাত্র আসলাম। সৌরভ ভাইয়া বিকেলে আসতে পারবেন না বলে আমায় এখনই দিয়ে গেলেন। সৌরভ কোথায়? ভাইয়ার কাজ আছে তাই চলে গেছে। ওহ, তুমি এক কাজ করো, দীপ্তকে ডেকে নিয়ে আসো। বলবে তাড়াতাড়ি যেন আসে। দীপ্ত ওর রুমেই আছে। কেন আম্মু? আম্মু আমার কথার বিপরীতে চোখ রাঙিয়ে তাকালেন। আম্মুর কথার পিঠে প্রশ্ন করলে আম্মু রেগে যান। চললাম দীপ্ত ভাইয়ার রুমে। প্রথমে ওনার রুমে উকি দিয়ে দেখলাম উনি কি করেন। উনি আপাতত স্টাডি টেবিলে বসে গুনগুনিয়ে পড়ছেন। দীপ্ত ভাইয়ার পড়ার স্টাইলটাও জাস্ট অসাধারণ। আমি ভয়ে ভয়ে দরজার আঙ্গুলের টোকা দিলাম। ওনার পড়ায় ডিস্টার্ব করার অপরাধে উনি যদি এখন আমায় রাম ধমক দেন। কিন্তু আমি কি করব? আম্মুই তো আমায় পাঠালো। ওনার সাড়া নেই বলে আমি এবার একটু জোরেই বাড়ি দিলাম দরজায়। কে? ইস, আজ কতদিন পর ওনার গলার স্বর শুনলাম।
প্রায় 15 দিন পর। উনি আমাকে সব সময় বকাবকি করলেও কেন যেন ওনাকে না দেখে আমি থাকতে পারি না। আমার উপর ওনার অধিকার ফলানোটা মাঝে মাঝে বিরক্ত লাগলেও মাঝে মাঝে আমার ভীষণ ভালো লাগে। কে ওখানে? এবার আমি সোজা হয়ে দাঁড়ালাম, গলাটা খানিকক্ষণ পরিষ্কার করে বললাম, ভাইয়া আমি মৌ। সাথে সাথে উনি পিছনে ফিরে তাকান। ওনার চোখগুলো লাল হয়ে রয়েছে, হয়তো রাতে জেগে পড়াশুনো করার কারণে। তুই আমার রুমে কি তোর? কোথায় আমি ভাবলাম আমায় এতদিন পর দেখে উনি কেমন আছি টাছি জিজ্ঞেস করবেন, কিন্তু আমার